সকাল দেওয়া আছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ভেক্টর চ্যাপ্টার এর লেকচার 13 অর্থাৎ 13তম লেকচার। আমরা এই চ্যাপ্টারে প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা পড়তেছি ক্যালকুলাস অর্থাৎ ভেক্টরে ক্যালকুলাসের ব্যবহার তথা পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার। আমরা জানি ক্যালকুলাস আসলে গণিতের অংশ হলেও এটা পদার্থবিজ্ঞানে ব্যাপক ব্যবহার দেখা যায়। বিজ্ঞানী নিউটন এই ক্যালকুলাস আবিষ্কার করেন। ক্যালকুলাস মূলত আসলে গণিতের একটি অতি ক্ষুদ্র কন্টিনিউয়াস সংখ্যাগুলোর যোগ বা পরিবর্তনের হার নির্ণয়ের কৌশল, যেগুলো আমরা সাধারণ বীজগণিতে নির্ণয় করতে পারি না, সেগুলো ক্যালকুলাসে খুব সহজভাবেই নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা দেখি ক্যালকুলাস দুই প্রকার। একটা হচ্ছে আত্তীকরণ বা অবকলন, ইংরেজিতে আমরা যাকে বলি ডিফারেন্সিয়াল। ইংরেজিতে আমরা এটাকে প্রায় বলে থাকি ডিফারেন্সিয়াল। এটাকে আমরা বলি, আর আরেকটা বলি যৌগজীকরণ বা ইন্টিগ্রাল। তাহলে এই অন্তরীকরণ বা অবকলন বা ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল এটা বলতে আমরা বুঝি কোন রাশির কন্টিনিউয়াসলি অতি ক্ষুদ্র পরিবর্তনের হার, অর্থাৎ দুইটা যদি চলক থাকে তাহলে একটার সাপেক্ষে আরেকটার অতি ক্ষুদ্র পরিবর্তনের হারকে আমরা কি বলি অন্তরীকরণ। যেমন আমরা বলি x একটা চলক, y একটা চলক। তাহলে আমরা জানতে চাচ্ছি y এর সাপেক্ষে, দুটোই যেহেতু চলক, y এর সাপেক্ষে x এর পরিবর্তনের হারটা কি রকম হবে এটা আমরা নির্ণয় করতে পারবো আসলে অন্তরীকরণের সাহায্যে। সেটাকে আমরা লিখে এরকম করি dx ভাগ dy অর্থাৎ dx dy dx। এটাকে আমরা বলি কি y এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার। এটা দিয়ে আমরা কি পাই, এই অন্তরীকরণটা খুঁজে পাই। আসলে তোমরা গণিতটা আরো গভীরভাবে পড়বা, আমরা ফিজিক্সে খুব বেশি দূর যেতে চাচ্ছি না। আর দুই নম্বরটাকে আমরা বলতেছি কি যৌগজীকরণ। যৌগজীকরণের কথাটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যোগ করা, অর্থাৎ কোন অবিরত চলকের অর্থাৎ কন্টিনিউয়াস কোন চলকের অতি ক্ষুদ্র মানগুলো আমরা যদি যোগ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করি যৌগজীকরণ করে থাকি। এটা মূলত ইংরেজি এস অক্ষরের মতো একটু টেনে দিলে যা হয়, এটা হচ্ছে যৌগজীকরণের চিহ্ন। ধরে নাও এই একটা লাইন, এই লাইনটার দৈর্ঘ্য এখানে হচ্ছে x1, এখানে হচ্ছে x2। এটাকে যদি আমরা খুব ক্ষুদ্র অংশে ভাগ করি, প্রতিটা অংশের দৈর্ঘ্য যদি আমার ΔX হয়, dx হয়, তাহলে অসংখ্য dx হবে। আমরা এখানে কতটুকু অংশ করতে পারি n সংখ্যক অনেক। এখন আমরা যদি যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে dx যোগ dx যোগ dx। আমি বলছি n সংখ্যক। n সংখ্যক আসলে কতগুলো আমরা বলে শেষ করতে পারবো না। তাহলে আমরা কি করব, এই dx গুলো যদি সব যোগ করি পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে, কোনো কিছুই করা যাবে না। যোগফল আসবে কি আমার x2 x1। তো আমরা যখন বীজগণিতে এইভাবে যোগ করতে যাব তখন এটাকে আমরা আসলে শেষ করতে পারবো না। যেহেতু আমরা পারবো না সেহেতু সেখানে আমাদের কি হয় ক্যালকুলাসে দরকার পড়ে যায়। তখন আমরা এখানে লিখবো এই সাইনটা দিয়ে এখানে লিখবো dx। এই কথাটার অর্থ হচ্ছে এই যতগুলো ছোট dx আমরা দেখাচ্ছি সবগুলোরই আমরা এখানে যোগ করছি, তবে শর্ত এটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। এই হচ্ছে আমাদের যৌগজীকরণের ধারণা। আমাদের এই অন্তরীকরণ এবং যৌগজীকরণ ক্যালকুলাসে ফিজিক্সে আমরা প্রায় জায়গায় ব্যবহার করব। যেমন আমরা বলি সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে বেগ বলে, তখন আমরা এটাতে ব্যবহার করব সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। ধরে নিচ্ছি সরণের পরিবর্তন হচ্ছে ds, সময়ের পরিবর্তন হচ্ছে dt। তাহলে dt সময়ে সরণের পরিবর্তন ds, একক সময় সরণের পরিবর্তন ds ভাগ dt। এই একক সময় সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি বেগ বলি। তাহলে আমরা লিখতে পারবো v ds ভাগ dt, তখন এটাকে আমরা বলি কি বেগ। একইভাবে আমরা কি করতে পারবো
ত্বরণ বের করতে পারবো। তাহলে ত্বরণের ক্ষেত্রে আমরা কি লিখবো? বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। তাহলে ধরে নিচ্ছি আমরা ডিটি সময়ে একটি বস্তুর বেগের পরিবর্তন ঘটছে ডিভি। তাহলে একক সময় বেগের পরিবর্তন যদি এ আমরা লিখি, তাহলে এ সমান হচ্ছে কত? ডিভি ভাগ ডিটি। এটাকে আমরা বলছি কি? বেগের পরিবর্তনের হার তথা ত্বরণ। তাহলে এভাবে আমরা ক্যালকুলাসের সাহায্যে কি করতে পারি? এই ভি অর্থাৎ বেগ এবং ত্বরণ মান বের করতে পারবো। এগুলি আমাদের ক্যালকুলাসের দরকার। একইভাবে আমরা কি করব? যখন কোনো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু অনেকগুলো করে, যেমন আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা কি করবে? স্মরণ করবে। এই বলের মানটা যদি আমার কন্টিনিউয়াস পরিবর্তনশীল হয়, তাহলে স্মরণের মানটাও পরিবর্তনশীল হবে। সেক্ষেত্রে আমরা এই বল এবং স্মরণকে কি করতে পারবো? এই যোগজীকরণের সাহায্যে বের করতে পারবো। যাই হোক, যেগুলো ওই চ্যাপ্টারে আসবে আমরা দেখবো। আপাতত আমরা ধারণাগুলো নিচ্ছি। অর্থাৎ যার আমরা একটু আগে দেখালাম একটা রেখা ইন্টিগ্রাল, অর্থাৎ এক্স ডিএক্স গুলোর যোগফল, ঠিক একইভাবে আমরা বের করতে পারবো। এবার আমরা আসি ভেক্টরে অপারেটর। অপারেটর কি জিনিস আমরা একটু অপারেটর সম্বন্ধে জানতে চেষ্টা করি। আমরা এর আগে আসলে অপারেটর অনেক পড়ছি, সেই ক্লাস 2-3 থেকেই আমরা পড়ে আসতেছি। আমরা সব সময় কি বলি এগুলোকে? আসলে সংকেত হিসাবে, প্রতীক হিসাবেই দেখে আসছি। যেমন আমরা কি পড়ছি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে আমরা কি বলছি? প্রতীক হিসাবেই আমরা দেখে আসছি। আসলে এগুলোর কাজ কি? যেমন যোগ চিহ্নটা, এটা কি করে? এটা দুই বা ততোধিক রাশিকে একটা রাশিতে রূপান্তর করে। তাহলে দেখো, মনে করো 5 যোগ 3 কত হবে? 8 হবে। তাহলে এই যোগ চিহ্নটা কি করলো? 5 এবং 3 কে মিলায় কি করে দিল? 8 করে দিল। দেওয়ার পরে সে কি হয়ে গেল? তার এখানে কোনো উপস্থিতি নাই, অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলবো? অপারেটর বলবো। আমরা বিয়ে বাড়িতে দেখছি, তাই না? আমরা বিয়ে বাড়িতে দেখি ঘটক কি করে? ঘটক মূলত একটা ছেলে এবং একটা মেয়ে, দুইটা ফ্যামিলির সাথে কি করে? যোগসূত্র স্থাপন করে। করার পরে কি করে? ওদের সংসার শুরু হয়ে যায়। ঘটক কি হয়ে যায়? সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা আসলে একটা অপারেটর। এটা আমাদের বাস্তব জীবনে, কিন্তু আমরা আসলে গাণিতিক। তাহলে গাণিতিক যে চিহ্নগুলো আমরা অপারেটর করব, অপারেটর হচ্ছে কতগুলো গাণিতিক চিহ্ন, যেগুলো এক রাশিকে অন্য রাশিতে অথবা দুই বা ততোধিক রাশিকে আরেক রাশিতে রূপান্তর করে। রূপান্তর শেষে নিজে অদৃশ্য হয়ে যায়। তাকে আমরা কি বলি? অপারেটর বলি। যেমন আমি যোগ দেখালাম তোমাদের, যোগ একটা অপারেটর, বিয়োগ বিয়োগ একটা অপারেটর, গুণ গুণ একটা অপারেটর। আমরা এই অপারেটরগুলো দেখে থাকি। একটু আগে আমরা দেখলাম অন্তরীকরণ বা যোগজীকরণ। আসলে অন্তরীকরণে আমরা কি লিখছিলাম? ডিটি নিচে লিখছিলাম সময়ের সাপেক্ষে। তাহলে এই যে ডি ডিটি, অর্থাৎ আমি লিখছিলাম এরকম করে, বেগ সমান লিখছিলাম কি? ডি ডিটি, এখানে লিখছিলাম আমি এস। তার মানে কি? এই ডি ডিটি একটা অপারেটর, সেটা এস কে অপারেট করে, অর্থাৎ সরণকে অপারেট করে বেগে রূপান্তর করে। তাহলে এই ডি ডিটি কি হচ্ছে? একটা অপারেটর। দেখো, এটা কি করতেছে? সরণকে বেগে রূপান্তর করতেছে, কিন্তু সেখানে তার আর কোনো উপস্থিতি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে আমরা কি বলি? অপারেটর। ঠিক গাণিতিক যতগুলো চিহ্ন আছে আমরা দেখছি, সাইন, টেন, কস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সবগুলোই আসলে কি? অপারেটর। এরা কি করে? এগুলোকে আমরা ছোটবেলায় পড়ছি প্রক্রিয়া প্রতীক। এরা কি করে? একটা প্রক্রিয়াকে রূপান্তর করে। একটা প্রক্রিয়ার রিজনের নাম দেওয়া হয় কি? প্রক্রিয়া প্রতীক। আর এই বড় ক্লাসে আসে আমরা তখন এটাকে বলি কি? অপারেটর। যাই হোক, আমরা যত অপারেটর পড়ছি, যেহেতু আমরা বলছি যে অপারেটরটা কি হচ্ছে? এটা একটা শুধুমাত্র প্রতীক, এর নিজস্ব কোনো কিছু মান নেই, কিছু নেই। তাহলে এর দিক অধিক হওয়ার কোনো কারণ নেই, এই জন্য আমরা কখনো লিখে নেই। কিন্তু ক্যালকুলাসে একটা অপারেটর খুঁজে পাওয়া যায়, যে অপারেটরকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এর আরেক নাম ডেল বা নেবলা। বিজ্ঞানী নেবলা আবিষ্কার করে, তার নাম অনুসারে এটাকে আমরা বলি কি? নেবলা অপারেটর। আর ইংরেজি ডেল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এর অপারেটর নাম হচ্ছে ডেল। তাহলে এটাই একমাত্র ভেক্টর অপারেটর। আসলে এটা কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষের দিকে কোনো বস্তুর
পরিবর্তনের যে হারটা, সেই হারকে আমরা কি বলি, আসলে ডিফারেন্সিয়াল অপারেটর বলে থাকি। তাহলে সেই অপারেটর আমরা লিখি ডেল আই ডি ডিএক্স প্লাস জে ডেল ডিওয়াই কে ডি ডিজেড। অর্থাৎ এই অপারেটরটা আমাদের মেইন করতেছে যে একটা রাশির এক্স অক্ষের দিকে কতটুকু পরিবর্তন হবে, ওয়াই অক্ষের দিকে কতটুকু পরিবর্তন হবে, জেড অক্ষের দিকে কতটুকু পরিবর্তন হবে, সেই পরিবর্তনের হারটাকে নির্দেশ করে। এটাকে আমরা বলবো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে আমরা শুধু এগুলোর ব্যবহারগুলোই জানবো, আর তেমন কোনো কিছুই কাজ আমাদের নেই। তাহলে এই পর্যন্ত গেল আমাদের ক্যালকুলাসের এইটুকু অংশ। এবার ক্যালকুলাসের কিছু আমাদের সূত্র আছে, সেই সূত্রগুলো আসলে আমরা যাই করি না কেন সেই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ গণিতে তোমাদের ক্যালকুলাস যত ডিটেইল আসবে আমাদের এখানে আসলে ঠিক এটা আমরা শুধু জাস্ট ব্যবহারটা জানবো ফিজিক্সে, এই জন্যই আমরা ক্যালকুলাসের এই অংশটুকু দেখাই। তাহলে যেমন আমরা দেখাচ্ছিলাম যে y এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার, x এবং y দুটো চলক, তাহলে x y দুটি চলক হলে y এর সাপেক্ষে x এর পরিবর্তন হার লিখব কত, dx dy is not equal to 0। এটা কখনোই, কারণ এটাও চলক এটাও চলক, অর্থাৎ যার পরিবর্তন আছে তাকে আমরা চলক বলি, তাই না? তাহলে যার পরিবর্তন আছে তার পরিবর্তনের হারও পাওয়া যাবে। কিন্তু আমি যদি বলি a একটি ধ্রুব রাশি, a এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এই x এর সাপেক্ষে বা y এর সাপেক্ষে, আমরা যদি y এর সাপেক্ষে বলি, y এর সাপেক্ষে পরিবর্তনের হার হবে কতটুকু, dA dy, এটা ইকুয়াল কত হবে, 0। কারণ যার কোনো পরিবর্তন নাই তার কোনো পরিবর্তনের হার বের হওয়ার প্রশ্নই থাকে না। যাই হোক, আমরা ডিটেইল ব্যাখ্যা যাব না, আমরা কিছু সূত্র লিখে নেব যেটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা লিখি ডিফারেন্সিয়াল অপারেটর, অর্থাৎ অন্তরীকরণের সূত্র হচ্ছে আমাদের ডি ডিএক্স উপরে এক্স, অর্থাৎ ডি ডিএক্স এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন হার, এর মান হবে কত, 1 dxn ভাগ dx। তাহলে এটা সূত্রটা হবে আমাদের, এই n টা চলে আসবে সামনে, x n minus 1, অর্থাৎ যত পাওয়ার ছিল সেই পাওয়ারটা সামনে আসবে, তারপর চলকটা লিখব, চলকের পাওয়ার 1 কি হবে, কমে যাবে। তবে মনে রাখতে হবে এই উপরের চলক এবং নিচের চলক অবশ্যই একই হতে হবে। দুটোই চলক, কিন্তু যদি ভিন্ন জাতি হয় তাহলে কিন্তু এটা লেখা সম্ভব নয়। তারপর আমরা প্রথমে বলছিলাম dA ভাগ dx, অর্থাৎ এটা হচ্ছে একটা ধ্রুব, সমান হবে কত, 0, যেখানে a হচ্ছে কি কনস্ট্যান্ট, আর বাকি সব জায়গায় x তো চলক। তারপরে আমরা লিখতে পারবো dAxn ভাগ dx, তাহলে কি হবে, এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই এটা ধ্রুব সংখ্যাটা বাইরে চলে আসবে, থাকবে আমাদের কত, dxn dx। তাহলে এটা সূত্রে চলে আসতেছে, তাহলে n x n minus 1। এই কয়েকটা সূত্র জানা থাকলেই আসলে আমরা ক্যালকুলাস সব প্রয়োগ করতে পারবো। আরো আছে কিছু সাইন কসের আছে যেগুলো আমরা দরকার নেই আমাদের। ঠিক একই ভাবে আমরা সমাকলনের কয়েকটা সূত্র লিখব। সমাকলনের সূত্র তাহলে লিখি ইন্টিগ্রেশন a dx, তাহলে এটা ধ্রুব সংখ্যা বাইরে চলে আসবে, a ইন্টিগ্রেশন dx। এই dx এর ইন্টিগ্রেশন হচ্ছে এখানে যা থাকবে সেই চলকটাই, অর্থাৎ a x, এর সাথে আসলে একটা c থাকে, যদি আনলিমিটেড হয় আমরা আসলে সূত্র লেখার সময় এই চিন্তায় আর যাচ্ছি না। তারপরে ইন্টিগ্রেশন x dx, x এর উপর পাওয়ার কত আছে, 1, তাহলে x এর উপর 1 হলে এখানে আমাদের যেমন ছিল x এর উপর n, এখানেও আছে x এর উপর n, এখানে পাওয়ারটা সামনে আসলে এখানে কিন্তু সামনে আসবে না, এখানে আমরা লিখব x n plus 1, ওই পাওয়ার দিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, n plus 1। ইন্টিগ্রেশন dx, তাহলে এখানে 1 আছে, আমরা বলি 1 এর ইন্টিগ্রেশন যা চলক আছে সেটি মানটাই, অর্থাৎ এখানে হবে কত, x। এই তিনটা জিনিস মনে থাকলে আসলে আমরা ক্যালকুলাস করতে পারব। আমাদের আর কোনো কিছুই দরকার নেই, ক্যালকুলাস করার জন্য এই তিনটি জিনিসই দরকার। মূলত এগুলো প্রয়োগ করে আমরা ফিজিক্সের কয়েকটা সংজ্ঞা পড়ব। যেমন আমরা পড়ব, প্রথমে পড়ব আমরা, আমাদের আছে
তিনটা জিনিস, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল। প্রথমে আমরা পড়ব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমরা যখন ইংরেজিতে লিখি তখন আমরা এইভাবে লিখি গ্রেড, অথবা সম্পূর্ণটাই লিখতে পারো তোমরা। গ্রেডিয়েন্ট কাকে বলে? তাহলে ধরে নিচ্ছি এটা একটা স্কেলার ক্ষেত্র, অর্থাৎ এর প্রত্যেকটা বিন্দুতে ফাংশনগুলো যে থাকবে সেই ফাংশনগুলোর প্রত্যেকটার ক্যারেক্টার হবে কি স্কেলার। তাহলে এরকম যদি একটা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমি একটা ফাংশন ধরলাম ফাই, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ এটার ক্যারেক্টারটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণটাই কি স্কেলার। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে কি করবে, যদি এই স্কেলার ক্ষেত্রটিকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারে তাহলে তাকে আমরা কি বলবো, গ্রেডিয়েন্ট। মানে গ্রেডিয়েন্ট বলবো যে ক্যালকুলাসের যে প্রক্রিয়ায় আমরা কোন স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি তাকে আমরা কি বলি, গ্রেডিয়েন্ট বলি। গ্রেডিয়েন্ট বলি। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য, যখনই আমরা কোন স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রকে রূপান্তর করতে চাইব তখন আমাদের কি করতে হবে, গ্রেডিয়েন্ট। আমরা লিখবো এটাকে নেবলা অপারেটর, অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমি নেবলা বা ডেল অপারেটর দ্বারা অপারেট করি তাহলে যেটা হবে সেটাই হবে কি আমার গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমরা লিখতে পারবো নেবলা বা ডেল ফাই এক্স ওয়াই জেড, এটাকে আমরা বলবো কি গ্রেডিয়েন্ট। এটা আমরা লিখতে পারি এরকম করে গ্রেড ফাই। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করে লিখি তাহলে লিখতে পারবো কি, এই নেবলার জন্য আমরা কি লিখবো, আই ডি ডিএক্স জে ডি ডিওয়াই কে ডি ডিজেড, এটা গেল আমাদের কি নেবলার মান। এবার আমরা লিখবো কি ফাই। তাহলে এর সাথে আমরা কি দিয়ে দিলাম, এখানে আমাদের গুণ রাখলাম, অর্থাৎ সাধারণ বীজগণিতীয় গুণ যেটা সেটা আমরা লিখলাম ফাই। তাহলে আমরা লিখতে পাচ্ছি কত, আই ডি ফাই ডিএক্স জে ডি ফাই ডিওয়াই কে ডি ফাই ডিজেড। তাহলে ছিল আমার এখানে স্কেলার ক্ষেত্র ছিল আমার কত, ফাই। এটা ছিল, এখানে কোনো ভেক্টর চিহ্ন ছিল না, সেখানে আমার ভেক্টর ক্ষেত্র যুক্ত হয়ে গেল আই জে কে। অর্থাৎ এই ফাইয়ের আমরা কি দেখলাম, ভেক্টর পরিবর্তন দেখতে পাইলাম। অর্থাৎ আমরা দেখতেছি এক্স অক্ষ বরাবর কি পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর কি পরিবর্তন, জেড। অর্থাৎ স্কেলার ক্ষেত্রটা কি হয়ে গেল, আমার ভেক্টর ক্ষেত্রে রূপান্তর হয়ে গেল। এটাকে আমরা বলি কি গ্রেডিয়েন্ট। তাহলে আমাদের আসলে অঙ্ক করার জন্য এই সূত্রটাই দরকার, যে গ্রেড ফাই, এটাকে বলবো আমরা গ্রেডিয়েন্ট। এটাই আমরা মনে রাখবো, আর কোনো কিছুই তেমন দরকার নেই। তবে আমাদেরকে বলতে হবে এটার উদ্দেশ্যটা কি, যে এটা স্কেলার ক্ষেত্রকে কি করে, ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। এরপরে দ্বিতীয় আমরা পড়বো আরেকটি সংজ্ঞা, সেটা হচ্ছে আমার কি ডাইভারজেন্স। তাহলে এরপরে আমরা পড়বো কি ডাইভারজেন্স, ডাইভার্স মানে ছড়িয়ে পড়া। অর্থাৎ কোন তরল পদার্থকে যদি আমি এই আমার হাতের উপর ফেলে দেই তাহলে কি হবে, তরল পদার্থ চারপাশে ছড়ায় পড়বে। এই যে ছড়ায় পড়ার পরিবর্তনের হার, অথবা যদি এরকম হয় কোনো একটা আমি তরল পদার্থ নিয়ে এভাবে চাপ দিছি, অথবা একটা বায়বীয় পদার্থ নিয়ে এরকম করে চাপ দিছি, বেলুনে বাতাস নিয়ে যদি তাকে আমি চাপ দিই তাহলে সে কি হবে, সংকুচিত হবে। মুক্ত অবস্থায় ছেড়ে দিলে হয় প্রসারিত হবে অথবা সংকুচিত হবে। তাহলে কোন তরল বা গ্যাসে, অর্থাৎ প্রবাহী পদার্থ তার চারপাশে যে পরিবর্তন ছড়ায় পড়ে, এই ছড়ায় পড়ার হারটাই নির্ণয় করার কৌশলের নামই হচ্ছে ডাইভারজেন্স। আমরা যদি আরেকটু বলি, এভাবে বলতে পারি, আমরা যেমন একটু আগে বলছিলাম যে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা ক্ষেত্র আছে, যে ক্ষেত্রের উপর এদিকে আমার মনে করে একটা তরল ছড়ায় এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, জেড অক্ষের দিকে ছড়ায় পড়তেছে। এইখানে আমি দিলাম এর ফাংশন ভি ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এবং এই ভিটা হচ্ছে ভেক্টর। অর্থাৎ আমি যদি বলি এই বিন্দুটা ভি, তাহলে এটা কি হচ্ছে, তিন দিকে ছড়ায় পড়তেছে। এই ছড়ায় পড়লে তার পরিবর্তনের হারটা, সেটাকে আমরা বলছি ডাইভারজেন্স। অথবা বলতে পারি এই যে ভেক্টর ক্ষেত্রটা ছিল তাকে যদি আমরা স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে পারি তাহলে তাকেই বলা হবে ডাইভারজেন্স। অর্থাৎ কোনো
ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের